স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পাহানি মির্জাপুর 0 আপনাদের সাথে আছে আমি লতিফুল মতিন মিঠু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠান আমরা সাধারণত দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিশ্ব এবং চলমান ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমরা একটা বিষয় নির্ধারণ করে থাকি। আজকেও আমরা তেমনই একটি বিষয় নির্ধারণ করেছি, হাম। আপনারা জানেন যে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে, হাম, অনলাইন স্কুল এবং জ্বালানির সংকট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বামে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি 0 এবং আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, সংসদ সদস্য, জামালপুর 5 বিএনপি থেকে নির্বাচিত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি 0 দর্শক, আমরা আলোচনায় যাব। তার আগে আজকে বৈশাখী টেলিভিশনের শিরোনামগুলো আমরা জেনে নিই। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব। জ্বালানি তেলের আকস্মিক চাহিদা বাড়ায় যোগানের সংকট, এপ্রিলে বাড়ছে না দাম। সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাস হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করেছে মন্তব্য সিপিডির। স্থিতিশীলতা আনাই আগামী বাজেটের চ্যালেঞ্জ, কঠোর আর্থিক ব্যবস্থাপনার পরামর্শ। হামের সংক্রমণ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। প্রথম 3 মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে 75 গুণ। আছে হামসহ 10 ধরনের টিকার সংকট, বললেন স্বাস্থ্য সচিব। এবং শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। আসামি করা হবে শেখ হাসিনাকেও। বৈশাখী টেলিভিশনের শিরোনামগুলো আমরা জানলাম। আমরা আজকে যে বিষয় নির্ধারণ করেছি, হাম, অনলাইন স্কুল এবং জ্বালানি সংকট। তবে জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগজনক বিষয় হচ্ছে হাম। এ ভাইরাসটি ক্রমাগতভাবে সংক্রামকের দিকে চলে যাচ্ছে। আমরা জানি যে এই হামটি শীতের শেষ এবং গরমের শুরু, এই সময়টিতে বিগত সময়গুলোতেই হয়ে থাকে, কিন্তু এবার কেন সংক্রমণের দিকে যাচ্ছে আমি জানতে চাচ্ছি আপনার কাছে। যে আজকে অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, কেন মনে হচ্ছে বা কেন হলো এই সময়ে হামটি ব্যাপকভাবে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে, যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পার হলো এবং নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, তখন একরকম ধরেই নেওয়া যায় যে দীর্ঘ 17 বছর প্লাস আরও 1.5 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর তারা ক্ষমতা পুনরায় ফিরে পেল না। তার মানে তো তারা মেন্টালি অনেক বেশি প্রিপেয়ার থাকার কথা যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এবং সবচেয়ে বেশি নির্বাচনের জন্য, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি উদ্বিগ্ন তারাই ছিল। কিন্তু আপনি দেখেন, এই যে নির্বাচন পরবর্তী সময় নানান সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলো, যেই পরিস্থিতিতে বিরোধী দলের অংশ হিসেবে আমরা কিন্তু প্রস্তাব করেছিলাম যে আমরা ছায়া মন্ত্রিসভা করব এবং সরকারের যেই সব কাজে সহযোগিতামূলক অংশগ্রহণ প্রয়োজন আমরা কিন্তু প্রস্তুত ছিলাম এবং এখনও আছি সরকারকে সহযোগিতা করার জন্য। এবং আমরা বারবার করে এখন পর্যন্ত বলে আসছি যে সংকটপূর্ণ পরিস্থিতি উত্তরণের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। কিন্তু সরকারের মধ্যে যেই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, সেই আগের আমলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের চৌধুরী সাহেব যেমন সড়ক দুর্ঘটনা হলে বলতো যে সব সুন্দর আছে, মাসুদ তুমি ভালো হয়ে যাও, এগুলো বইল না, এই ধরনের একই টোনে আবার এই সরকারের ধরেন সড়কমন্ত্রী এতগুলো প্রাণহানি, 384 জন রিপোর্টেড প্রাণহানি হওয়ার পরও উনি বলছেন যে ঈদযাত্রা স্বস্তিময় হয়েছে। যখন তাকে মৃত্যু খবর নিয়ে প্রশ্ন করা হয়, এতগুলো মৃত্যুর খবর নিয়ে প্রশ্ন করা হয়, উনি মিটিমিটি হেসে হেসে উত্তর দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন। অবশ্যই।
সেই মিটিমিটি হাসিটা আপনার আপনার অন্তর্দহন হয়নি বলেন তো? না, অন্তর্দহনের থেকে আমি যে কারণে আবারও আপনার চলে কাছে কি আসছি, স্বাভাবিক লেগেছে যে এই ধরনের প্রশ্ন উনি যে মিটিমিটি হেসে উত্তর দিলেন যে না না সব সুন্দর হয়েছে? তারপর দেখেন দেখেন মানে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে সময় লাগতে পারে, পরিস্থিতিটা কঠিন হইতে পারে। আপনার এই ধরনের সংকটময় পরিস্থিতিতে আপনি অ্যাটলিস্ট সহানুভূতিশীল হয়ে আপনি ওই জায়গায় যদি উপস্থিত হইতেন, এই যে ধরেন পাটোয়ারি ফেরিঘাটে যে হইল যে ঘটনাটা হইলো যে বাস যে পানিতে পড়ে গেল, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। আমি হলে কি করতাম, আপনি হলে কি করতেন? দায়িত্বে না থাকেন, আমি যদি প্রোটোকলে কোনো অংশে থাকতাম আমি কিন্তু দৌড় দিয়ে ওই জায়গায় পৌঁছায় যাইতাম ভাই। কিন্তু আমাদের সড়ক মন্ত্রীকে কিন্তু ওখানে দেখি নাই। তারপরে ওখান থেকে আসেন, ধরেন এই যে হামের প্রকোপ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী কদিন ধরে দেখছি নানান হাসপাতালে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু এই যে শিশুরা এত এত অতিরিক্ত মাত্রায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন, উনি ঠাস করে বলে ফেললেন কি 8 বছর ধরে নাকি হামের টিকাই দেওয়া হচ্ছে না। অথচ সমস্ত মিডিয়ায় আপনি ধরেন শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তার অনেক কিছু খারাপ, আপনি অনেক তার সমালোচনা করতে পারবেন, কিন্তু যেটা করে নাই সেটা তো আপনার বলার দরকার নাই, তাই না? আমি যখন মিডিয়া ঘাটলাম, যখন আমি তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম, আমি আপনার এখানে বসে বসে আজকে এখানে বসে বসে পড়ে পাইলাম যে 2023 সাল পর্যন্ত ঠিকমতো হামের টিকা দেয়া হয়েছে। একজন স্বাস্থ্যমন্ত্রী, ওনার বক্তব্য কি দায়িত্বশীল হওয়া উচিত না? তার মানে উনি কতটা দায় এড়াইতে চায়। এবং দেখলাম যে বিগত সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে হামের টিকার গ্রহণের মাত্রাটা কম ছিল, পার্সেন্টেজটা কম থাকাতে এই প্রকোপটা হতে পারে, এইটার একটা বিবরণী আমরা নিউজ মিডিয়াতে পেয়েছি। ধরেন একজন স্বাস্থ্যমন্ত্রীর তো নিজস্ব পড়ালেখা থাকা উচিত, নিজস্ব একটা রিসার্চ টিম তার থাকা উচিত, তার নিজের একটা জ্ঞান থাকা উচিত। অথচ উনি কতটা দায়িত্বহীনভাবে উনি এই ধরনের বক্তব্য দিয়ে দেয়। আপনি তেল গ্যাসের বক্তব্যে আসেন, তেল গ্যাসের কথা বললেই বলবে তেল গ্যাসের কোনো অসুবিধা তবে নেই। আমরা তেল গ্যাসের বিষয় আছে, আজকে আলোচ্য বিষয় আছে। সরকারের সময়কালটা কিন্তু অল্প, একদম অল্প, এবং এই সময়ে একটি মহামারী এবং ক্রাইসিস, আপনি যেটা আসছিলেন যে তেলের ক্রাইসিস, জ্বালানির ক্রাইসিস, দুটার সমন্বয় আছে। কিন্তু সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে হাম নিয়ে। আমার মতে মনে হয় যে আপনি একটু যদি বলতেন, ওটাই আমার কথা, যে ধরেন আপনি তো শুরু করেছেন, সহযোগিতা লাগুক, রিসার্চ করা লাগুক। সংসদ সদস্য, আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকার এই ক্রাইসিস মুহূর্তে কিন্তু নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, আপনি যদি সেই বিষয়ে বলতেন। ধন্যবাদ। আমি প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমার সঙ্গে যিনি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিত এবং বৈশাখী টেলিভিশনের সকলকে, সেই সাথে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হাম একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহামারী আকারে এখনও রূপ ধারণ করে নাই, কিন্তু মহামারীর দিকে দাবিত হচ্ছে। এবং এটা আমরা যদি লক্ষ্য করি, বিগত সকল সময়ের চেয়ে আকস্মিকভাবে এত দ্রুত ছড়িয়ে এর আগে কখনো যায় নাই। এখন এখানে আসলে আমরা শুধু সমালোচনার স্বার্থে সমালোচনা করা, বিরোধী দলের বিরোধিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি না। এখানে পজিটিভ বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। উনি যে ওনার বক্তব্য যদি আমি ধরি আর কি, ওনার বক্তব্য যদি আমি ধরি, এই হামসহ আমাদের যে ব্যাধিগুলো আছে সেগুলোর দুইটি দিক আছে, একটি হলো প্রিভেন্টিভ, আরেকটা হলো পরবর্তী পদক্ষেপ। এখানে প্রিভেন্টিভটা হামটা সহ কিন্তু একসময় হাম, কলেরা, ডায়রিয়া এগুলো কিন্তু মহামারী আকার ধারণ করতো। গ্রামের পর গ্রাম মানুষ মানে এইগুলো আক্রান্ত হয়ে মানে হাজার হাজার মানুষ মারা যেত। সেইখান থেকে উত্তরণের যে পদক্ষেপটা সেটা হলো প্রিভেন্টিভ, সেটা হলো যে টিকা দেওয়া। এই টিকাটা যখন কার্যকরীভাবে দেওয়া হয়েছে তখন কিন্তু এই প্রাদুর্ভাবগুলো থেকে আমরা অনেকটাই রেহাই পেয়েছি, মুক্তি পেয়েছি। মাত্রাটা খুবই সীমিত ছিল। এখন আমি যদি ওনার বক্তব্য সঠিক ধরি, তাহলে ওনার বক্তব্য অনুযায়ী 2023 সাল পর্যন্ত হামের টিকাটা সঠিকভাবে দেওয়া হয়েছে। আজকে 2027 সাল, 4 বছর অলরেডি চলে গেছে। 26 সাল, 3 বছর অলরেডি চলে গেছে। 3 বছর যদি হামের টিকাটা প্রপারলি না দেওয়া হয়ে থাকে, তাহলে সেইখানে এটা প্রাদুর্ভাব বাড়বে এবং এটা মহামারী আকার ধারণ করতে পারে, এটাই বাস্তবতা। এখন উনি যেটা বললেন যে সরকারের সমালোচনায়, সরকারের
পূর্ব প্রস্তুতি থাকা উচিত ছিল। আপনি সরকার গঠন করার আগেই আপনি সরকারের পূর্ব প্রস্তুতি নেবেন, এই বিষয়টি আসলে কতটা যৌক্তিক, ওনার এই কথাটা আমার কাছে একটু মানে যৌক্তিক মনে হয় না। কারণ বিএনপি সরকার গঠন করবে, ওনারাও তো আপনি যখন বলবেন তখন আপনি বলবেন, হ্যাঁ অবশ্যই বলবেন। আমি বলছি ওনার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উনি ভুল বক্তব্য দেওয়ার আগে আমি সেটাই বলছি, সরকারের বয়স মাত্র 1 মাসের মতো, মাত্র 1 মাসের। তো এই 1 মাসে সরকার, যে আমি যেটা বলতেছিলাম, ওনার কথাটা যদি আমি রিপ্লাই মানে জবাব না দিই, নির্বাচনের আগে কিন্তু ওনারাও বলেছেন ওনারা সরকার গঠন করবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য যারা, তারাও বলেছেন সরকার গঠন করবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আমরাও বলেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে। বাট জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা সরকার গঠন করব, আমাদের পূর্ব প্রস্তুতি, এই কথাটা আমার কাছে যৌক্তিক ততটা মনে হয় না। এখন এই হামের প্রাদুর্ভাব বাড়ার পরে সরকারের পদক্ষেপ কি? হামের প্রাদুর্ভাব বাড়ার পিছনে কিন্তু সরকারের কোনো মানে দায় নাই, কারণ ওনারাই বলেছেন যে 23 সালের পরে টিকাটা যথাযথভাবে দেওয়া হয়নি। এবং 23 সালের আগেও যদি আমরা দেখি, এই টিকা ইন্ডিয়া থেকে টিকা আনা নিয়ে কিন্তু এটা নিয়ে ওই সময় পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, আপনার যদি খেয়াল থাকে দেখেন, সেই সময় কিন্তু এই টিকা সঠিক না এবং এই টিকা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে এবং কিছু লোক এই টিকা দিতে গিয়ে অসুস্থ হয়েছে। এরপরে গত 3 বছর এই টিকা দেওয়া হয় নাই। এই অবস্থায় সরকারের দায়িত্ব নেওয়া হয়েছে। এরপরে হামের প্রাদুর্ভাব বাড়ার পরে আপনি যদি দেখেন, সরকারের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওনাকে নিয়ে বৈঠক করেছেন এই বিষয়টি স্পেশালি মুভমেন্টের জন্য, এবং এখানে আমরা সংসদীয় সভাতেও এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। ওনারা 2 জন মন্ত্রীকেই বলা হয়েছে যে এইগুলো মানে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, এবং ওনারা রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হাসপাতালগুলো পরিদর্শন করছেন। সেইখানে আপনার তড়িৎ ব্যবস্থাগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং সেখানে ভেন্টিলেটর সহ যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়ার দরকার সরকার কিন্তু ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ। এবং একই সাথে কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীও কিন্তু বলেছেন যে হামসহ 10 ধরনের টিকা সংগ্রহের সরকার এরই মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং আমরা যতটুকু জেনেছি এটি অতীতে যে পেমেন্টে দেওয়ার কথা ছিল সেই না দেওয়ার কারণে এই হামের টিকার ব্যত্যয়টি ঘটেছে। সরকার ইতিমধ্যেই স্পেশালি পদক্ষেপ নিয়েছে এবং সরকার এটি অলরেডি এই হামের টিকার এবং সহ এটা প্রতিরোধের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমার কাছে মনে হয় যথাযথ পদক্ষেপ ইতিমধ্যেই সরকার নিয়েছে এবং সরকার যথাযথভাবে চেষ্টা করছেন এটিকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা যেটা দেখছি যে সরকারের সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচি অর্থাৎ ইপিআই, যেটা বাংলাদেশে একটা কিন্তু সফল কার্যক্রমের মধ্যে ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের শেষ 1 বছর টিকাদান কার্যক্রম ব্যাহত ছিল। যদি অ্যাডভোকেট হুমায়ুন আনুর আপনি বলতেন যে এই ব্যাহতকেই আজকে মহামারীর দিকে ধাবিত করছে। আচ্ছা দেখেন, যখন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, এটা তো একটা গ্যাপ পড়ে যাওয়া মানে আবার নতুন ভাবে অবশ্যই এটা ওনার দায়ভার। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে 100%। আমি ধরেন আমি তো ডাক্তার না, কিন্তু আমার জ্ঞান কোথা থেকে আসবে? আমি তো যতটুকু আমি মিডিয়াতে পড়বো, অনলাইনে আমি যতটুকু রিসার্চ করে পাবো, ওইটা হচ্ছে আমার জ্ঞানের পরিধি হবে না। কিন্তু একজন স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি কাজ করবেন, তার বক্তব্য যেটা আমার সহ-আলোচক এমপি সাহেব, ওনাকে আমি মাননীয় সংসদ সদস্য, ওনাকে আমি হয়তো বোঝাতে পারিনি। আমি এটা বলিনি যে সরকার তড়িৎ গতিতে এসে এইটা একটা ব্যবস্থা নিয়ে ফেলবে, তড়িৎ গতিতে এই হামের হওয়ার যে ব্যাপারটা সেটা স্টপ করে ফেলবে। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে এই ধরনের প্রতিকূল পরিস্থিতি, এটা তো একটা দুর্যোগের মতো হয়ে গিয়েছে না, তখন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা, যেটা উনি বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছে স্বাস্থ্যমন্ত্রী এবং সেই হিসাবে ব্যবস্থা নিবে। কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ব্যবস্থা নিয়েছে আর কি না, এই যে আজকেও বহু শিশু মারা গিয়েছে এবং আইসিইউর অভাব, সরকারি বেডের অভাবে, যে আমার সামনে পেপার খোলা, আপনি যদি দেখতে চান দেখতে পারেন। যথেষ্ট ব্যবস্থা নেওয়া যদি হয়ে থাকে তাহলে এইখানে প্রত্যেকটা পত্রিকায় এই খবরগুলো আসতো না। যা হোক, ওইটাই আমি ঠিক ওই জায়গাটাই আমি বলতে চেয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা কাজ সেইটা হচ্ছে আপনি কেন কি কারণে এই ঘটনাটা ঘটেছে এইটা আমি আজকে পেপার পড়ে জানতে পারছি। তার আগে উনি এই ধরনের বেফাস মন্তব্য করার আগে এইটা ওনার জানা উচিত ছিল। এই যে মুহিত সাহেব, ওনার কি কাজ?
ওনার কাজটাই তো হচ্ছে এই ধরনের ঘটনায় তার তড়িৎ গতিতে স্বাস্থ্যসেবা দেয়া, তাই না? উনি সেইটা না করে বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করে উনি একটা নাটক স্টেজ করতেছেন। ওয়াই? এই নাটকের দরকার নাই তো। আমার দরকার হচ্ছে সার্ভিস। পিপল ডিজার্ভ সার্ভিস। মানুষ ম্যান্ডেট দিয়েছে সার্ভিসের জন্য। তাহলে আপনি সেই সার্ভিসটা না দিয়ে আপনি এই নাটকটা কার জন্য করতেছেন, কাকে দেখানো? এই নাটক বন্ধ করেন। শেখ হাসিনা এরকম নাটক অনেক দেখাইছিল। আমি যেটা দুঃখের জায়গাটা হচ্ছে মানুষ তাদের সন্তান হারাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দায় পড়ে কিনা, আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা উনাকে কড়াভাবে সমালোচনা করেছিলাম। যখন মাইলস্টোনে বিমান হামলা হয় তখন আমরা উনাদেরকে এই শিশু সন্তানরা তারা অগ্নিদগ্ধ হয়ে প্রপার চিকিৎসা পাচ্ছে না বলে তাদের জন্য আমরা চিকিৎসা ব্যবস্থা এনশিওর করার জন্য হাসনাত আব্দুল্লাহ মধ্যরাত পর্যন্ত ফোন করেছে, তাদেরকে পায় নাই, আমার সামনে বসে ফোন করেছে। আমরা তখন জুলাই যাত্রায় ছিলাম, তাদেরকে না পেয়ে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় সমাবেশে, আমি ওখানে উপস্থিত ছিলাম, স্পষ্ট করে বলেছে এই স্বাস্থ্য উপদেষ্টার যা যা বেতন নিয়েছে সেই বেতনের টাকা ফেরত দিয়ে তাকে পদত্যাগ করা উচিত, কারণ তার এই স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর কোনো যোগ্যতাই তার নাই। এই কথাটা তখন কারো কানে লাগে নাই। তবে আপনি কি শুনেছেন যে এখন যারা সরকার দলে আছেন তাদের মধ্যে কেউ কখনো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কত সমালোচনা, কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কোনো ইস্যুতে তারা কোনো সমালোচনা করেছে? এই যে হামের যে টিকার কথা বা যেই স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল সেইটা যে এনশিওরড হচ্ছিল না, সেটা নিয়ে কিন্তু আমরাই কথা বলেছি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা জিরো থেকে একদম শিশুদের খুবই কম, অপুষ্টিও বলা হচ্ছে। এবং একথা ঠিক যে টিকার যে গ্যাপটা থেকে গেল, এই একটা গ্যাপের জন্যই কিন্তু তড়িৎ আমরা শুরুই করেছিলাম যে বিগত সময়ে একই হামের ঘটনা ঘটেছে, কিন্তু হঠাৎ করে এই গ্যাপটাই হলো। তো সরকার কিংবা স্বাস্থ্যমন্ত্রীর কথা বলছেন, আপনি যদি সেই বিষয়ে বলেন। যে আমি প্রথমে যে কথাটি বলেছি যে এত অল্প সময় দ্রুত ছড়িয়ে যাবে, এটা বিগত কোনো সময় ঘটে নাই। হামের প্রাদুর্ভাব বেড়েছে কিন্তু এটি মাত্রা অনুযায়ী বেড়েছে। এবার যেটি ঘটেছে অল্প সময়ে প্রাদুর্ভাবটা অনেক বেশি ঘটেছে এবং এটা ছোঁয়াচে, এবং বলা হচ্ছে যে করোনার মতোই ছোঁয়াচে। একজন হাম রোগী 13 থেকে 18 জন রোগী দ্রুত ছড়িয়ে দিতে পারে। এর পিছনে মূল ঘটনা যেটা যে গত 3 বছর যদি আমরা ধরি, হামের টিকাটা যথাযথভাবে দেয়া হয় নাই, যেটা এই সরকারের উপর দায় চাপিয়ে দিলেই হবে না। আমি শুধু সমালোচনার স্বার্থে যদি সমালোচনা করি তাহলে হবে না, বাস্তবতাটা আপনাকে অনুধাবন করতে হবে। সরকার 1 মাস 6 নাই দায়িত্ব নিয়েছে, এর মধ্যে এই ঘটনা হামের প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এখন সমালোচনার স্বার্থে সমালোচনা কেমন? উনি একটু আগে বললো যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে স্বাস্থ্য যোগাযোগ মন্ত্রী, সড়ক মন্ত্রী যায় নাই, উনি এটার সমালোচনা করলেন। আর হামের প্রাদুর্ভাব বাড়ার পরে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিভিন্ন হাসপাতাল পরিদর্শন, আমি শেষ করি, প্লিজ আমি আপনাকে প্রথম থেকে বলছি, আমি কথা বলবো, আপনার সময় আমি বলবো না। বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন, ওইখানে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন, এটাকে উনি সমালোচনা করতেছেন নাটক হিসেবে। একটা প্রতিমন্ত্রী যখন একটি হাসপাতালে যায়, যখন একটি ঘটনা ঘটে, তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তড়িৎ সেখানে যাচ্ছেন, সেখানে কি সমস্যা চিহ্নিত করছেন এবং সমাধানের উদ্যোগ নিচ্ছেন। এটিকে আপনাকে পজিটিভলি দেখতে হবে, শুধু সমালোচনা করলে হবে না। আপনি যেটা বললেন, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী নিজস্ব উদ্যোগে ঢাকার বেশিরভাগ হাসপাতালগুলোতে যেখানে হামের রোগীরা যাচ্ছে সেইখানে কিন্তু আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা করেছেন, এবং একই সাথে ভবিষ্যতের জন্যও যত দ্রুত হামের টিকা আনা যায় সেই পদক্ষেপটিও সরকার নিয়েছে। কাজে আমি মনে করি যে হাম এই মোকাবেলা করার জন্য সরকার, অল্প সময়ের সরকার যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ইতিমধ্যে যথাযথ পদক্ষেপগুলো নিয়েছে। এখন অতীতের দায়ভার যেটা আবার আমাদের কাঁধে চেপেছে, এটা আসলে এটার জবাব আমরা এভাবে দিতে পারবো না। আমরা বলবো যে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে এটাকে যত দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। উনি একটি কথা বললেন যে সরকারকে সহযোগিতা করা। আমরা যদি দেখেন সংসদ যেদিন প্রথম অধিবেশন ডাকা হয়েছে সেই দিনই ওনারা শুরুতেই সংসদে হই হুল্লা করে ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। রাষ্ট্রপতির ভাষণ ওনারা রাষ্ট্রপতিকে দিতে দিবেন না। যেই রাষ্ট্রপতি অধীনে নির্বাচন হলো, যেই রাষ্ট্রপতির অধীনে ওনারা শপথ নিলেন রাষ্ট্রপতি, আমরা ওই রাষ্ট্রপতির বক্তৃতা থেকে ওনারা
প্রথম থেকেই ওনারা হই হুল্লো করে বেরিয়ে গেলেন এবং তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই যে জনমনে আজকে যে আতঙ্ক, এটা আসলে আমরা যদি পজিটিভলি জনগণের কাছে উপস্থাপন না করি তাহলে এদের মাত্রা আরো বাড়ার সম্ভাবনা আছে। আমাদের দায়িত্ব হলো জনগণের কাছে যথাযথভাবে উপস্থাপন করা, পজিটিভলি উপস্থাপন করা, যাতে জনগণ আশ্বস্ত হয়। আমি একটা লাইন একটু অ্যাড করি প্লিজ। দুঃখজনকভাবে আমি মাননীয় এমপি মহোদয়কে ওনার একটু ভুল জানা আছে, যেই ভুল তথ্যটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে দিয়েছেন, যেই ভুল বক্তব্যকে আমি দায়িত্বহীন বলে এখানে উল্লেখ করেছি, সেই একই ভুলের মধ্যেই উনিও আছেন। সেটা কিভাবে? উনি বললেন যে আমি মুহিত সাহেবকে আমি সমালোচনা করেছি, উনি হামের রোগী পরিদর্শন করতে, হামের রোগীদের যথাযথ ধরেন তারা এখন আইসিইউ না পেয়ে যথাযথ চিকিৎসা না পেয়ে মরে যাচ্ছে, আপনি সেখানে দাঁড়ায় থেকে কোথায় কোথায় আইসিইউ খালি আছে সেই ব্যবস্থা করেন। আপনি কোথায় গেছেন হাসপাতালে সিনেমা দেখাইতে, ইমার্জেন্সি, এটাও ঠিক, ইমার্জেন্সি শিশুগুলো 40টা বেড বাড়ানোর সময় না, হাসপাতালে যারা মরে যাচ্ছে তাদেরকে আমরা আসবো যে এটা ঠিক যে হামের ভয়াবহ চিত্রটা কিন্তু নিয়মিত যাচ্ছে। বাংলাদেশে মানুষ মরে যায় বলেন না, স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে, মানুষ জ্বালানি তেলে সংকটে একটা বিরতিতে যাব, বলে কোনো সংকট নাই। আমরা একটা বিরতি থেকে আমরা বিরতিতে যাচ্ছি। আমরা একটু বলি, 30 সেকেন্ড হলো যে হামটা শুরুতে আপনি বলেছেন, আপনার শুরুতেই বলেছেন যে হামটা মানে শীতের শেষ দিকে গরমের, এবং সেটা নিউমোনিয়াতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে আইসিইউর প্রয়োজন ঘটছে, যেটা আমরা রাজশাহী হসপিটাল এবং রামেক হাসপাতালের কথা বললেন, ওইটা কিন্তু এই ঠান্ডা সংক্রান্তই হাসপাতাল। কাজে স্বাস্থ্যমন্ত্রী সেখানে কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের আরো বিষয় আছে, বিশেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানি সংকট। প্রিয় দর্শক, আমরা ফিরছি, একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পাহানী মির্জাপুর জিরো আরে। আমরা যেমনটি বলছিলাম দর্শক, সে বিষয় নিয়ে আবারও আসছি। একটি বিষয় আমার প্রশ্ন আসছে, বারবার প্রশ্ন কি শুধু এই অল্প সময়ের সরকারের প্রতি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়, এ দায়ভারটা কি আর কারো নেই? অর্থাৎ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই সচেতনতা বোধ বৃদ্ধি, দায়বদ্ধতার জায়গা তো আরো অনেকেরই আছে, যদি সে বিষয়ে আপনি বলতেন। আচ্ছা, বারবার রাষ্ট্রের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে কি আমরা অন্যান্য সচেতনতামূলক জায়গা থেকে সরে যাচ্ছি কিনা, সেটা যদি একটু বলতেন। আমি কিন্তু আমার আগের বক্তব্যেই স্পষ্ট করেছি যে ইন্টারিম গভর্নমেন্টের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন ওনারও দায় ছিল না, এবং এইখানে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় আছে। যারা যারা কনসার্ন পার্সন, যেই সেক্টরের ইস্যু সেই সেক্টরের কনসার্ন পার্সনদের তো অবশ্যই লায়াবিলিটি আছে। পাশাপাশি সামাজিক সচেতনতাটা একটা বড় বিষয়। যেই জিনিসটা দেখছিলাম, পেপারেই পড়ছিলাম, যে ধরেন হামের ইস্যুটাই যদি বলি, সেইটা কিভাবে কম কেন, যখন আমি দেখলাম যে কেন ইন্টারিম গভর্নমেন্টের আমলে কম হামের টিকা নিল মানুষ, এটা তো স্বাভাবিক না, ফ্রি একটা টিকা নিবে না কেন, তখন দেখলাম যে ওই যেই ক্যাম্পেইন করা হয় সেই ক্যাম্পেইনটা কম করা হয়েছে। মানে যে লার্জ স্কেলে, ম্যাসিভ স্কেলে যেই ক্যাম্পেইন করা হয় এই হামের টিকা নেওয়ার জন্য, এটা কম করা হয়েছে বলে মানুষও নিজে থেকে সচেতনভাবে যায় না এই টিকাটা নিতে। তো এইটা একটা বড় ফ্যাক্টর না, ধরেন সামাজিকভাবে সচেতনতাটা বৃদ্ধি করা, এইটা আমার আপনার সকল সজ্জন ব্যক্তির দায়িত্ব। আপনার কথা আমি একেবারে একমত, কিন্তু সরকারের কাছে কেন আমরা এতগুলো প্রশ্ন করি? আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একটা ইশতেহার দিয়েছে, নিজ নিজ ইশতেহার দিয়েছে না? আমরাও তো দিয়েছি। তাহলে ইশতেহারটা যখন দিয়েছে, আমাদের প্রত্যেকটা সেক্টরে নিজস্ব টিম ফিল্ড রিসার্চ করে, যথাযথ রিসার্চ করে কি কি প্রয়োজন, সেই প্রয়োজনে মানুষের চাহিদা, সামাজিক প্রয়োজন এবং কাঠামোগত কি কি উন্নয়নের প্রয়োজন, সেই সবগুলো অ্যানালাইসিস করেই তো যে যার ইশতেহার লিখেছে না? তাহলে উনি যে বললেন যে সরকার জানতোই না কে সরকার গঠন করবে, সেই অনুযায়ী প্রস্তুতি নিবে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই প্রস্তুতি ছিল যে কে সরকার ক্ষমতায় যেই যাক না কেন, সরকার মানে ধরেন সরকারে বসলে সাথে সাথে তাকে একটা দায়িত্ব নিতে হবে। আপনি যদি পিছিয়ে ফিরে তাকান, ইলেকশনের আগে আমরা কিন্তু অনেক উল্লেখ করেছি, আমাদের প্রধানমন্ত্রী এখন, যিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন না, উনি বাংলাদেশে ফিরে এসে সবগুলো সংস্থার সাথে,
তখন আমরা অনেক সমালোচনা করেছি যে ধরেন সমস্ত ইন্টেলিজেন্স টিম থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবার সাথে উনি মিটিং করেছেন এবং উনি সমস্ত পররাষ্ট্র যারা আছেন এম্বাসিজ সবার সাথে দেখা করেছেন এবং আমরা বলেছি যে এই যে এইভাবে করে উনাকে এক্সেস দেওয়া হচ্ছে সব জায়গায়, যে এইভাবে সমস্ত ইন্টেলিজেন্স টিম থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে সবাই উনার সাথে মিটিং করছে। ইট সিমস লাইক উনাকে পোর্ট্রে করা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী এবং হি ইজ ডিসকাসিং হিজ প্ল্যানস, যে উনি কিভাবে ক্ষমতা নেওয়ার সাথে সাথে কিভাবে প্ল্যানস এক্সিকিউট করবে। কিন্তু যখনই এই যে ধরেন সবাই বলছে যে ইলেকশনের পর থেকেই রোজা শুরু, এটা তো আগেই অ্যাজিউম ছিল, প্ল্যান ছিল। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে বৈশ্বিক যে সমস্যা, এই বৈশ্বিক সমস্যার যে সংকটটার কারণে জ্বালানি সংকটের যে ইস্যুটা, সেই ইস্যুটা আপনার প্ল্যান ছিল না। আপনি তো জানতেন না যে এখন বৈশ্বিক এই সমস্যাটা সৃষ্টি হবে, এখন যে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, এটা তো আপনি জানতেন না। কিন্তু ওই জায়গাটাই আমি বারবার করে উল্লেখ করতে চাচ্ছি। ধরেন আপনি সমস্যার সমাধানটা কখন করতে পারবেন বলেন তো? আগে তো আমরা যখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, আমি সরি, এমনটি হচ্ছে যে আমি একটা শব্দ শেষ করে দিই, আমি আপনাকে বলছি, ওইটাই আমি বলছি। ধরেন আমরা যখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি তখন দেখলাম প্রজেক্ট প্রোগ্রাম কিভাবে কোন ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে, এইটা হচ্ছে বেসিক। যে কোনো একটা ছোট ধরেন স্কুল কলেজে যখন ভলেন্টিয়ারিং প্রোগ্রাম শেখায়, প্রথমে বেসিক শেখায় কি রাষ্ট্রের দায়িত্ব নেওয়া তো একটা অনেক বড় ব্যাপার। নর্মাল ভলেন্টিয়ার্সরা জানে যে একটা সমস্যা আগে চিহ্নিত করতে হয়, কেন হয়েছে সেটা চিহ্নিত করতে হয়, সেটা সমাধানের উপায় বের করতে হয় এবং সেই অনুযায়ী সমাধানের উপায় যেটা বলছিলেন, সমাধানের উপায় বের করতে আমার সমস্যাটা কোন জায়গায়, আমি যেই জায়গায় বক্তব্যটা দিচ্ছি, আপনি জ্বালানি সংকট যে হচ্ছে সেইটার কি কি কারণ? দুইটা কারণ স্পষ্ট, একটা হচ্ছে বৈশ্বিক সমস্যা, আর একটা হচ্ছে বিভিন্ন চক্র এই জ্বালানিগুলো মজুদ করছে, এটা সংবাদ মাধ্যমে উঠে আসছে, কিন্তু আপনি খালি চোখে সেটা নাকচ করছেন। কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে, তেল চোরাইকৃত তেল উদ্ধারও করা হচ্ছে। এবং আরেকটি বিষয়ে মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি চলে যাই, যে এই যে বৈশ্বিক জ্বালানি, ওকে, আমি মাননীয় সংসদ সদস্যের কাছে যাই যে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ক্লাস, বাকি 3 দিন অফলাইন, এই যে কার্যক্রম হাতে নিচ্ছে, উদ্যোগ কিন্তু নানাবিধ উদ্যোগ নিচ্ছেন এবং একটা করে ক্রাইসিস আসছে, উদ্যোগও নেওয়া হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি সেই ব্যাপারে বলতেন। না, ঠিক আছে, আমি ওনার কথার একটু জবাব দিতে চাই। উনি যেটি বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, যে উনি দেশে আসার পরে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকে বিএনপির সম্মানিত চেয়ারম্যান, উনি দীর্ঘ জীবন মানে প্রায় 18 বছর সরকারের রোষানলের পরে, ষড়যন্ত্রের শিকার হয়ে রোষানলের পরে উনি বাইরে অবস্থান করেছেন এবং সেইখান থেকেই সরকার পতনের আন্দোলন উনি চালিয়েছেন। ওনার নির্দেশনা, ওনার পরিকল্পনা অনুযায়ী আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। সরকার পতন হওয়ার পরে উনি দেশে এসেছেন, দীর্ঘ সময় পরে সঙ্গত কারণেই ওনার এই যে স্বদেশ প্রত্যাবর্তনটা, এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা। উনি আসার পরে বাংলাদেশের যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন, সেই নির্বাচনটি যাতে সঠিক, সুন্দর, যথাযথভাবে হয়, সেই বিষয়টি বিএনপির একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে, উনি দলের চেয়ারম্যান হিসেবে ওনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ববোধ থেকেই উনি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মত বিনিময় করেছেন নির্বাচনটিকে সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করা। কূটনৈতিক এটাকে আপনি যদি ভিন্নভাবে দেখেন, সমালোচনা শুধু করবেন আপনি, সমালোচনা করা তো অনেক সহজ, দায়িত্ব পালন করাটা অনেক কঠিন। দায়িত্ব কিন্তু আমরা যারা সরকারি দলে আছে, আমাদেরও আছে, যারা বিরোধী দলের কথা শুধু দায়িত্ব সমালোচনা করা না, বিরোধী দলের দায়িত্ব আছে সরকারকে সহযোগিতা করা, সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে। আজকে যদি বলি আমরা এই যে জুলাই বিপ্লবের কথা বলি, জুলাই বিপ্লবের পরের যে সরকার, সেই সরকারের দায়ভার কি আজকে এনসিপির কাঁধে বর্তায় না? সেই দায়ভারও তাদের আছে। আমরা দায়টা যথাযথভাবে পালন না করে শুধু সমালোচনার দিকে গেলে চলবে না। আমাদের সবচেয়ে বড় চলন ছিল আমরা নির্বাচন, এবং সেই নির্বাচনটা আমরা যথাযথভাবে করতে পেরেছি। এটাই হলো আমাদের জাতির সবচেয়ে বড় প্রাপ্তি। আরেকটি বিষয়, জ্বালানি নিয়ে আমাদের যে সরকারি যে প্ল্যানগুলো, যেমন ইতিমধ্যে আমি আসছি তো সেই ক্ষেত্রে এই নির্বাচনে, আমি প্রথমে যেটি বলেছি যে সরকারের বয়স মাত্র 1 মাস,
এই অবস্থায় এই হামির এরকম একটি প্রাদুর্ভাব ঘটবে এবং মহামারী যুদ্ধ দিক যাবে, এবং পরবর্তীতে জ্বালানির। এটা সরকারের পূর্ব প্রস্তুতির মধ্যে পড়ে না। আপনার আজকের যে যুদ্ধ চলছে, সেটাও জ্বালানির সংকট, এটা সরকারের পূর্ব প্রস্তুতির মধ্যে পড়ে না। এবং নানাবিধ কার্যক্রম সরকারের যে পূর্ব প্রস্তুতির মধ্যে যেগুলো পড়ে, সরকার কিন্তু সেই বিষয়গুলো কিছুটা হলেও পদক্ষেপ নিয়েছে। যে উনি রমজানের কথা বলেছে, বাট এইবার যদি দেখেন আপনি, পুরো রমজান কিন্তু জনগণের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। আজকে উনি যেটা বললেন যে সড়ক মন্ত্রী এতগুলো দুর্ঘটনা ঘটার পরেও উনি বলেছেন যে স্বাচ্ছন্দ্যে ঈদ হয়েছে। হ্যাঁ, দুর্ঘটনা আমাদের দেশে ভিন্ন প্রেক্ষাপটেই ঘটে। দুর্ঘটনার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে বাসটির কথা উনি বললেন, এই যে বাসটি নদীর গর্ভে চলে গেল, এটার পিছনে আসলে সড়ক মন্ত্রীর দায় কি? উনি ওখানে গেলেন না কেন? হ্যাঁ, আমি সেই বিষয়টি আমি বলি আর কি। উনি এইখানে সড়ক মন্ত্রীর দায় কি? অথচ ওই বাসের ঘটনায় কিন্তু অনেকগুলো মানুষ মারা গিয়েছে, এইরকম অনেক মানুষই মারা গিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে এইবারের যাত্রা পথে যারা চালককে রেখে টেনে নিয়ে গেছে, কিন্তু আমরা যেটা বলতে চাই, অন্যান্য ঈদের তুলনায় এবারের ঈদে যানবাহন, সড়ক নিরাপদ, মানুষ জীবনযাত্রা অনেকটাই আগের চেয়ে অনেক সহজলভ্য ছিল। সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন যে এইবারের ঈদটা নিরাপদ হয়েছে। বাট দুর্ঘটনা তো আছে আমাদের দেশে, আসলে এই দুর্ঘটনা ঘটছে নানাবিধ কারণে। আমরা আপনি যেটি বললেন যে ড্রাইভার না চালিয়ে হেল্পার চালিয়েছে, আমি আমার কথাই বলি, আমার মাঝে মাঝে এরকমও হয় যে আমি আমার ড্রাইভারকে বলি, মূল সংকট আমাদের সবচেয়ে এখন মূল সংকট কিন্তু জ্বালানি। মানে সকাল থেকে রাত অবধি আজকে প্রায় এতদিন হয়ে গেল, মানুষের মধ্যে আশা নিরাশা ধরেছে এবং আরো বেশি আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ বেড়ে গেল। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা প্রায় রাস্তাতে পড়ছে এবং মাঠে কর্মীরা যেতে পারছে না। শ্যালো চালিত মেশিন, যে সব জায়গাতে ডিজেল, সকল জায়গায় আস্তে 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 একটা কালো ছায়া পড়ে যাচ্ছে। সেখান থেকে উত্তরণের জন্য সরকারের পদক্ষেপ দেখেন, আমরা যেটি একটি বাস্তবতা, এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে জ্বালানির সংকটটা তৈরি হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, এবং এই সংকটটা শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় 40টির অধিক দেশে এই সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি যে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, যে কারণে এখন পর্যন্ত আমরা অনেক দেশের তুলনায় অনেক নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য। এবং আজকে যে সিদ্ধান্তটা আপনি নিশ্চয়ই অবগত যে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এই বিষয়টা আমি বলতে চাই যে আর কি, যে আপনি যদি খেয়াল করেন, বিশ্বের প্রায় 39টি দেশে তেলের দাম বাড়ানো হয়েছে। এই সংকট কিন্তু বেশ অনেক দিন, সরকারের শুরু থেকেই চলছে। সরকার এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ায়নি। সেকেন্ডারি হলো যে এখন পর্যন্ত কিন্তু আমরা জ্বালানির অভাবে সমস্ত কিছু অচল হয়ে গেছে, সেরকম ঘটনাও ঘটেনি। সরকার কিন্তু 2,60,000 টন জ্বালানি তেল কিনবে সরকার কিনবে, এবং অলরেডি সরকার পর্যায়ক্রমে যে জ্বালানির সরবরাহ প্রয়োজন, পর্যায়ক্রমে কিন্তু সেটি সরবরাহ সরকার করছে। এখন এইখানে যে ঘটনা ঘটেছে সেটা হলো যুদ্ধের পরেই সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে যে জ্বালানি পাওয়া যাবে না। যে কারণে আপনি যদি দেখেন যে একটি যেটা বলা হয় আর কি, যে একটা পেট্রোল পাম্পের সামনে 100, 200 বা 50টা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, যে একই মোটরসাইকেলে 5 জন গিয়েছে, একজন গিয়ে 2 লিটার নিচ্ছে, আসার পরে আরেকজন চালিয়ে গিয়ে উনি 2 লিটার দিচ্ছে। আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় কিন্তু সহযোগিতা করতে হবে, শুধু সমালোচনা না করে সহযোগিতা করতে হবে। আমি মনে করি যে সরকারের সাফল্য, সরকার ইতিমধ্যেই এখন পর্যন্ত জ্বালানির যে অবস্থান, সেই অবস্থান ধরে রেখেছেন, সরবরাহ যথাযথ রেখেছেন, এবং আগাম পদক্ষেপ নিয়েছেন। আপনি যেটি বললেন যে পরবর্তী সময় যাতে আমরা বড় ধরনের কোনো সংকটে না পড়ি। তাহলে জ্বালানির সংকট এবং প্যানিক যে বিষয়টা বলছি, কৃত্রিম সংকটেরও বিষয় আসছে, এ বিষয়ে আপনার কাছে ফিরবো। আমরা এর সাথে একটা বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও সময় হলো বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলাম যে
জ্বালানি সংকট নিয়ে কথা হতে না হতেই একটি বিষয় যে এই সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের একটা উদ্যোগ নেওয়া হয়েছে 3 দিন অনলাইন অফলাইন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সরকারি পদক্ষেপটা নিচ্ছে। এই শেষ বাচ্চাদের অনলাইন ক্লাস হয়েছিল কোভিডের সময়। এইটা একদিক দিয়ে আমি বলবো যে পজিটিভ আবার নেগেটিভও। বাচ্চাদের লাইফটা একটা রেগুলার ডিসিপ্লিন লাইফ থাকা ভেরি ইম্পর্টেন্ট। একটা দুর্যোগ হলে দুর্যোগের সময় বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার বিষয়টা রেস্ট্রিক্ট করা, সেইটা করা যায়। কিন্তু এত প্রতিষ্ঠান থাকতে বাচ্চাদের স্কুলের টাইমিং কমানো, কারণ বাচ্চাদের স্কুলে কিন্তু বেশিরভাগ স্কুলেই কিন্তু এসি নাই, কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে হয়তো এসি চলে, বরং আপনি বাচ্চাদের স্কুলটা চালায় রেখে সরকারি অফিসগুলোর এসিগুলো বন্ধ করে দিতেন, তাইলেই দেখতেন যে অন্তত ভাই দেখছেন আমার কথা যেহেতু শিশুরা সংক্রমণটা অতিরিক্ত হচ্ছে হামে সংক্রমণের কথা তো অনেক ছোট জ্বালানির ক্ষেত্রে যেটি হচ্ছে যে স্কুল যাতায়াতগুলোতে কিন্তু বাচ্চারা বেশিরভাগই রিকশায় হেঁটে যায়, রিকশায় যায়, বাচ্চারা কিন্তু ওরকম গাড়ি ইউজ করে না। বরং ভাই একটু আগে বলছিলেন যে উনার গাড়িতেও উনি অবজার্ভ করেছেন অনেকে অতিরিক্ত জ্বালানি মজুত করছেন, এটাও একটা বাস্তবতা। আবার একই সাথে আমি এই যে ধরেন বাচ্চাদের স্কুল বন্ধ করাটা আমি একেবারেই আসলে এই জন্য সমর্থন করি না, যে রেগুলারিটি নষ্ট হয়। ওই অনলাইন ক্লাসে বাচ্চারা ঝিমায়, মনোযোগ দেয় না, এভাবে করে মনিটর করা সম্ভব না। একজন শিক্ষকের যে পরিচর্যা সেটার অভাব হয় অনলাইন ক্লাসে, এভাবে হয় না। এভাবে হলে স্কুল প্রথা থাকতো না, মানুষ ওই অনলাইন স্কুলিংই করতো। আচ্ছা, এটা তো একটা বিষয়। আপনি দেখেন জ্বালানি সঞ্চয় করার অনেকগুলো পন্থা আছে, ওভারনাইট এটা সমাধান আসলে সম্ভবও না, কিন্তু বাস্তব পরিস্থিতির যে সংকট সেইটা মোকাবেলায় আমাদেরকে আসলে একটা দীর্ঘমেয়াদী চিন্তাও করতে হবে যে অল্টারনেটিভ রিসোর্সেস কি হতে পারে। আমাদের সমস্তই যে ধরেন বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু কিন্তু জ্বালানি নির্ভর, গ্যাস এবং তেল নির্ভর, তাই না? আমাদের রান্না থেকে শুরু করে এই যে লাইটগুলো জ্বলছে সব কিছুই জ্বালানি নির্ভর। এইটার অল্টারনেট এই তেল গ্যাসের বাইরে কি হতে পারে সেইটা নিয়ে একটা চিন্তা ভাবনা করা শুরু করতে হবে। দুইটা জিনিস ভাই বলেছে, একটা কথা যে জ্বালানির যে যানবাহনগুলোই তো মূল ক্রাইসিস হচ্ছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তারা এক ধরনের প্রস্তাব করছে যে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান মালিকরা, এরকম নানাবিধ। এই কারণেই এই সিদ্ধান্তটা। অনেকগুলো পাম্প তো ওই যে বাস্তবতা ভাইও বললেন যে অনেকগুলো পাম্প কিন্তু আপনি যে দেখবেন বন্ধ, দিন দুপুরে পাম্প বন্ধ উইদাউট এনি নোটিস। কেন? কোনো জ্বালানি তেল নাই। আমার যেটা ওই যে আবারও একই কথায় আসি, ভাই একটু আগে বললেন আপনি ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট উইল নেভার লেট ইউ রিজলভ দ্য প্রবলেমস। আপনি চোখ বন্ধ করে থাকলে, সত্যকে অস্বীকার করলে আপনি কখনোই সমাধানের রাস্তায় যেতে পারবেন না। আপনাকে চোখ খুলতে হবে, আলোর পথে হাঁটতে হবে, তবেই আপনি সমাধানটা পাবেন। কথাটা কেন বললাম? ভাই একটু আগে বলেছেন যে যানবাহন চলাচলের অবস্থা সহজলভ্য ছিল, অথচ আমরা দেখতে পেলাম যে এই যে ঠিক এই যে খুনের মামলার আসামি ছিলেন আমাদের সড়ক মন্ত্রী, আমি দুঃখের সাথে এই কথাটা আবারও উল্লেখ করতে হচ্ছে, উনি বলেছেন যে যানবাহনে কোনো উচ্চ মূল্য নেওয়া হয় নাই। ঠিক একই কথা ভাই আবার বললেন যে খুব সহজলভ্য ছিল, অথচ যাত্রী কল্যাণ সমিতি এবং নানান জরিপে উঠে এসেছে যে ঈদ যাত্রায় গত 20 বছরের রেকর্ড ভঙ্গ হয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। এই যে ধরেন এই সমস্যাগুলো কারা করেছে? আপনি ওই যে আগের সড়ক মন্ত্রীর যেই রেকর্ড, আমার তো মনে হয় এই সড়ক মন্ত্রী সেই রেকর্ডও ভেঙে দিবে। ওই শাহজাহান সাহেবের রেকর্ড আর এই ওবায়দুল কাদের চৌধুরীর রেকর্ড, আমার তো মনে হচ্ছে এই সড়ক মন্ত্রী সেই রেকর্ডও ভেঙে দিবে। সময়টা কিন্তু এটা দুঃখজনক, এটা দুঃখজনক। সময়টা কিন্তু 1 মাস। এইটাই তো আমি বলছি, আমার কথার জায়গাটা আপনি যদি ধরতে পারেন শুরু থেকে এই পর্যন্ত, আমি কিন্তু একটা কথাই বলে যাচ্ছি, denial of the fact will never ever let you resolve the problems. You have to acknowledge the problem, identify the problem, you have to work for resolving the problem. Unless and until you acknowledge and identify the issues and work for resolving it, plan for resolving it, you can never resolve it. আর আপনি যখন এটা ডিনাই করেন, একই সাথে যারা দুর্বৃত্ত আপনি তাদেরকে কিন্তু প্রশ্রয়ও দিচ্ছেন যে তোরা করতে থাক, আমি সব ডিনাই করব। এই সমস্যার সমাধানে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা আমি বললাম যে স্কুলের বিষয়টা মাননীয় সংসদ সদস্য যদি আপনি বলতেন। একটি সংকট মোকাবেলার সময় শুধুমাত্র আপনি একটি দিক পদক্ষেপ নিলে সংকট মোকাবেলা যথাযথ হবে না। সংকটগুলো যে জায়গাগুলো থেকে তৈরি হয় সেই জায়গাগুলো চিহ্নিত করে
আপনাকে সংকট মোকাবেলার জন্য সেই জায়গাগুলোতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। Right. এখন আপনি হামের যে প্রাদুর্ভাবের কথা বলেছেন, এটিতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা। আপনাকে সেটিকে মোকাবেলা করতে হলে শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। উনি যেটা বললেন যে স্কুলের শিশুদেরকে আপনি অনলাইনে আনলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে আনলেন না। না, ওটা জ্বালানির প্রসঙ্গে বলেছে, এই জন্য বলেছি। মূলত জ্বালানি প্রসঙ্গে, হ্যাঁ। আক্রান্তের ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। সেটিকে মোকাবেলা করার জন্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে অন্যতম একটি হলো অনলাইন ক্লাস। এটি কিন্তু একটি সাময়িক সময়ের জন্য সিদ্ধান্ত, সংকট মোকাবেলার জন্য। এটাই তাহলে সরকার স্পষ্ট করুক যে হামের প্রাদুর্ভাব কমাতে অনলাইন করা হচ্ছে। প্লিজ, আপনি তো অনেকক্ষণ বলছেন, আপনার অর্ধেক সময় এটা তো বলো, ওইটাই স্পষ্ট করুক। যখন বলা হচ্ছে যে জ্বালানি সংকটের কারণে, তখন তো আমরা এটাই ভাববো। সেই পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো যে অনলাইন অফলাইন স্কুল চালু করা, এবং এটি সংকট মোকাবেলার জন্য একটি সাময়িক সিদ্ধান্ত। এটি কিন্তু মানে আপনার স্থায়ী সিদ্ধান্ত না। এটা একটা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে চলে আসে, তখন হয়তো এই সিদ্ধান্ত থেকে সরকার চলে আসবে। সরকার এই সিদ্ধান্ত নিয়ে যেটি প্রমাণ করে, সরকার কিন্তু স্কুল বন্ধ করে দেয় নাই, লেখাপড়া বন্ধ করে দেয় নাই, নিয়মিত যে শিক্ষা সেটি বন্ধ করে নাই, সেটিকে বিকল্প পথে চালানোর জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। এবং একই সাথে প্রধানমন্ত্রী বলেছেন যে রাজধানীতে স্কুল চলাকালীন যানজট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন। ইতিমধ্যে সরকার এই বিষয়গুলো, আমরা সেদিন সংসদীয় দলের যে সভা করেছি সেখানেও কিন্তু এই বিষয়গুলো আলোচনায় এসেছে, যে আমরা ঢাকার যানজট হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না, বাট এটি যতটা জনগণের সহনীয় মাত্রায় আনা যায় সেই বিষয়ে কিন্তু সরকার ইতিমধ্যেই কার্যকরী পদক্ষেপ নিচ্ছে, পরিকল্পনা নিচ্ছে, এবং আমরা মনে করি যে এটি একটি সময় বাস্তবতায় রূপ নেবে। উনি যেটি বলেন যে সরকারি অফিস আদালতে এসি বন্ধ করা, উনি একটা ভালো কথা বলেছেন। যদি আপনি খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার নিজের সচিবালয়, ওনার নির্বাহী কার্যালয়ে কিন্তু প্রথম দিন গিয়ে আপনার লাইটের সংখ্যা অর্ধেক কমিয়েছেন, ফ্যানের সংখ্যা অর্ধেক কমিয়েছেন, এবং এসি যেখানে চালানো জরুরি সেখানে কিন্তু এসিরও একটি মাত্রা নির্ধারণ করে দিয়েছেন যে এই টেম্পারেচারের নিচে বা উপরে চালানো যাবে না। কারণ এই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপটি শুধুমাত্র ওনার বেলায় না, উনি এটি করে প্রমাণ করেছেন, এবং এটা ওনার মাধ্যমে নির্দেশনা যায় যে আমরা যারা সচেতন, আমরা যাতে সচেতনতার সাথে এই কাজগুলো করি। আমার কাছে মনে হয় যে সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সরকার ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপগুলো নিয়েছে। এখন বিরোধী দলের দায়িত্ব হলো যে সরকার যদি এই পদক্ষেপের বাইরেও আরো কোনো কার্যকরী পদক্ষেপ থাকে, সরকারকে সেটি সহযোগিতা করা, সেটি পরামর্শ দেওয়া। আপনি পরামর্শ না দিয়ে প্রতিটা কার্যের সমালোচনা করবেন, পরামর্শের সমন্বয়ে যথাযথ পদক্ষেপ। সড়কমন্ত্রী ভবিষ্যতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই জাতীয় আমি বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে আজকে একটি জায়গায় এসেছি। জাতির প্রত্যাশাটা অনেক বেশি। জাতি, আপনি যদি বলেন, আমি বলবো এইভাবেই যে এই বাংলাদেশে যতগুলো সরকার এসেছে, সবচেয়ে বেশি মানে চাপ নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। কারণ 17 বছর সংগ্রাম, 17 বছর নির্যাতিত বঞ্চিত মানুষের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি। আমরা শেষ করব একদম। আমি শেষ করি। এই প্রত্যাশা যদি জনগণের প্রত্যাশা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে সরকারি দল, বিরোধী দল বিভিন্ন কার্যক্রম সরকার হাতে নিচ্ছেন। শুধু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি, সেই সহযোগিতার হাত ওনারা দেখতে পান না। আমাদের হাত মনে হয় ওনাদের কাছে অদৃশ্য হয়ে যায়। এটাই দুঃখের জায়গা। কারণ আমি যতবারই বলি যে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু ততবারই ওনারা আমাদের কথাকে ভুলভাবে উপস্থাপন করে। আবার ওনারা সারাক্ষণই ভুল তথ্য দেন। উনি একটু আগে যখন বলছিলেন যে হামের প্রাদুর্ভাব কমাতে স্কুল বন্ধ করতে হবে, উনি কথা বলার সাথে সাথে আমি অনলাইনে সার্চ করে দেখলাম, এবং আমি কোথাও পাইনি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন সাহেব এই কথা কোথাও বলেছেন যে হামের প্রাদুর্ভাব কমাতে স্কুল বন্ধ। এই যে জ্বালানি সংকট সেটা এবং যানজটের সংকট কমাতে মাননীয় সংসদ বলেছেন জ্বালানি, বলেছি সেটা জ্বালানি মন্ত্রী, একই সাথে যেটা শিক্ষামন্ত্রী বলেছে সরকারের যে পদক্ষেপগুলো আমরা একদম শেষ, আমরা শেষ পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আমি একটু বলি, যদি আমাকে সুযোগ দেওয়া হয়, যে জ্বালানি ক্রাইসিসকে নিয়েই কিন্তু স্কুলের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানাবিধ সিদ্ধান্ত সরকার নেবেন,
সাধারণ মানুষ বলবেন। আমরা চাই যে কোনো ক্রাইসিস মোকাবেলা করে নতুন দিনের নতুন জীবনের জন্য আমরা এগিয়ে যাই। আমাদের এই বাংলাদেশ আরও সুন্দর মতো এগিয়ে যাক। নানা জরা জীর্ণ অসুখ বিসুখ প্রলয় যাই হোক না কেন, যে কোনো সংকট থেকে উত্তরণের পথ আমরা খুঁজব এবং ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো এই প্রত্যয় নিয়ে আজকের মতো ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার শেষ করছি। আগামী দিন ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।